ক্লাস 12-এর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আজকে আমরা ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর ডিভাইস বলে যে চ্যাপ্টারটি রয়েছে, অর্থাৎ অর্ধপরিবাহী যন্ত্রাদি, অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা একটু শুরু করব। তা আমরা ক্লাস 10-এর চলতড়িৎ অধ্যায় থেকে একটা ধারণা পেয়েছিলাম যে পদার্থকে পরিবহন ক্ষমতা অনুযায়ী মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। তার মধ্যে পরিবাহী এবং কুপরিবাহী বা অন্তরক এদের সম্পর্কে আমাদের খুব ধারণা রয়েছে, কিন্তু সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী এইটা কিন্তু আমরা খুব একটা জানি না। আগে আমাদের এই অর্ধপরিবাহী জিনিসটা কি সেটা জানতে হবে। দেখো, মূলত দুরকম অর্ধপরিবাহী আমরা জানি, সেগুলো হচ্ছে সিলিকন ও জার্মানিয়াম। এরা কি না, এরা সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু বিশেষ শর্তে এরা কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম। তা কীভাবে এরা তড়িৎ পরিবহন করে সেটা যদি বুঝতে হয় তাহলে তাদের গঠনটা আগে জানতে হবে। আমি একটা দ্বিমাত্রিক গঠন নিয়ে বোঝানোর চেষ্টা করছি। সিলিকন এবং জার্মেনিয়াম এই দুটো মৌলই পর্যায় সারণীর চতুর্থ শ্রেণীতে অবস্থিত হয় এবং এদের বাইরের কক্ষে 4টি করে ইলেকট্রন থাকে। প্রতিটার ক্ষেত্রেই বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকে। তা আমি 4টি ইলেকট্রন, এরও বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে। তা আমি একটা দ্বিমাত্রিক ল্যাটিস গঠন দিয়ে এরা যখন কেলাস তৈরি করে, মানে ধরো সিলিকন তো একটা পরমাণু, একটা অ্যাটম আলাদা করে থাকে না, এরা তো সমস্ত পরমাণুগুলো একত্রিত হয়ে একটা কেলাস তৈরি করে। সেই কেলাসের গঠনটা একটু দেখলেই বোঝা যাবে কেন এরা অর্ধপরিবাহী। দেখো, একটা সিলিকন, আমি এখানে একটা ছবি এঁকেছি, ছবিটা আমি আরেকবার একটু তোমাদের সুবিধার্থে আমি এঁকে দিচ্ছি। এইটা হচ্ছে একটা দ্বিমাত্রিক স্ট্রাকচার। আমি যদি ধরে নিই যে এখানে প্রত্যেকটা অ্যাটম এই সমস্ত জায়গাগুলোতে রয়েছে, তাহলে তাদের প্রতিটা অ্যাটমেরই বাইরের কক্ষে 4টি করে ইলেকট্রন আছে। আমি যদি ধরে নিই এইটা একটা সিলিকন, এইটা একটা সিলিকন, এটা একটা সিলিকন, এটা একটা সিলিকন, হ্যাঁ। তা আমি সাপোজ ধরো আমি এইটার জন্য ভাবি যে এর বাইরের কক্ষে 4টে, একটা এখানে একটা, এখানে একটা, ক্রস চিহ্ন দিয়ে ইলেকট্রনগুলো বোঝাচ্ছি। ঠিক একই রকমভাবে এই সিলিকনেরও বাইরে 4টি ইলেকট্রন আছে, অর্থাৎ এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। এরও বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে, একটা, দুটো, তিনটে, 4টে। সিমিলারলি এরও বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে, 4 নাম্বার অফ ইলেকট্রন। এরও বাইরের কক্ষে 4টে, 1, 2, 3, 4। এবার যখন টোটালটা হয়ে যাবে দেখবে প্রত্যেকটা সিলিকন আরেকটা সিলিকনের সাথে একটা করে জোড়া, ইলেকট্রনের জোড়া তৈরি করছে, যেটাকে আমরা বলি সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়া। তাহলে এই জোড়াগুলো সিলিকনের মধ্যে বন্ডিং তৈরি করে, সমযোজী বন্ধন। বা আমরা এই বন্ডিং তৈরি করার ফলে এই যে ইলেকট্রনগুলি রয়েছে এরা কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম নয়। দেখো, আমি এখানে সেটা দেখিয়েছি যে এগুলো হচ্ছে সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়া, যাদেরকে আমরা ভ্যালেন্স ইলেকট্রনও বলে থাকি। ভ্যালেন্সি তৈরি করছে। এরা কিন্তু সাধারণত তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কারণ আমরা জানি যে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন তারা মুক্ত অবস্থায় থাকতে পারে না, তারা বন্ধনের মধ্যে আছে বলে তারা তড়িৎ পরিবহনে সক্ষম নয়। সেই কারণে সাধারণ অবস্থায় এরা কিন্তু মুক্ত ইলেকট্রনের সংখ্যা কম থাকায় এরা তড়িৎ পরিবহনে সক্ষম নয়। কিন্তু যদি এদের উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে কি হয়, সাধারণত ভ্যালেন্স ইলেকট্রনগুলো আমরা বোর তত্ত্ব অনুযায়ী যদি শক্তি স্তর দিয়ে ভাবি, ভ্যালেন্স ইলেকট্রনগুলি কিন্তু কম শক্তি স্তরে থাকে, অর্থাৎ এদের শক্তিটা কম হয়। এবার তুমি যদি এদের উষ্ণতা বৃদ্ধি করো, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে, সেই উষ্ণতাটা হচ্ছে তাপ শক্তি ইলেকট্রনগুলো পাচ্ছে, ফলে ইলেকট্রনগুলো তাপ শক্তিকে কাজে লাগিয়ে তাদের শক্তি বৃদ্ধি করে অনেক সময় এই বন্ডিং থেকে বেরিয়ে আসতে পারে। এই জায়গাটা একটু বোঝো। অনেক সময় আমি ধরলাম এই ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে এলো, এই ইলেকট্রনটা বেরিয়ে এলো, আসার ফলে এই জায়গাটায় কি হবে, একটা শূন্যতা তৈরি হবে। তখন যে ইলেকট্রনটা বেরিয়ে এলো সেটা মুক্ত ইলেকট্রনের ন্যায় আচরণ করবে, আর যেটা এখানে ভ্যালেন্সি তৈরি যে একটা শূন্যতা তৈরি করলো, সেই জায়গাটাকে আমরা বলি হোল বা গর্ত। এই মুক্ত ইলেকট্রন এবং হোল উভয়ই তখন তড়িৎ পরিবহন করতে সক্ষম হয়। তখন কিন্তু অর্ধপরিবাহী পদার্থগুলি পরিবাহীর ন্যায় আচরণ করে, অর্থাৎ তারা তড়িৎ পরিবহনে সক্ষম হয়।
এইটা হচ্ছে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী কখন তড়িৎ পরিবহন করতে পারবে তার ল্যাটিস গঠন দিয়ে আমরা ব্যাখ্যা দিতে পারি। ঠিক একই রকমভাবে জার্মেনিয়ামের জন্য এই একই কথা প্রযোজ্য। ঠিক আছে। পরিবাহীর ক্ষেত্রে পরিবাহী কেন তড়িৎ পরিবহন করতে পারে, কারণ তার মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে। আমরা যদি ক্লাস 10-এর কনসেপ্ট দিয়ে বুঝি, একটু পরে আমরা ব্যান্ড থিওরি দিয়ে বুঝবো। প্রচুর মুক্ত ইলেকট্রন আছে, সেই মুক্ত ইলেকট্রনগুলো সহজেই বিভব প্রভেদ দিলে ফ্লো করে, ফলে তড়িৎ পরিবহন করতে পারে। আর কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝি, কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের সংখ্যা এতটাই কম যে তারা ফ্লো করছে না, ফলে ইনসুলেটর যারা অ্যাকচুয়ালি তারা তড়িৎ পরিবহনে অক্ষম। এইবার আমরা এটা তোমার হচ্ছে কেলাস গঠন দিয়ে অর্ধপরিবাহী কেন হচ্ছে উষ্ণতা বাড়ালে তড়িৎ পরিবহন করতে পারে সেটা বুঝলাম। আমরা যদি ব্যান্ড স্ট্রাকচারে চলে যাই, হ্যাঁ, যেটাকে বলা হয় পটি তত্ত্ব, ব্যান্ড থিওরি। দেখো আমরা একটুখানি মনে করিয়ে দেবো, আমরা বোর তত্ত্ব জানি। বোর তত্ত্বে আমরা ধরে নিয়েছিলাম যে প্রত্যেকটা ইলেকট্রন এক একটা নির্দিষ্ট শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করে, মানে এরকম ব্যাপারটা ছিল। বোরের কতগুলো অনুমোদিত কক্ষপথ ছিল, আমি n=1 কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়েছিল, n=2, হ্যাঁ, n=3, এরকমভাবে আস্তে আস্তে শক্তি বাড়ছিল। যত উপরের দিকে ইলেকট্রন আছে তত তার শক্তি বেশি হয়। তা আমি জানি যে প্রথম কক্ষে ইলেকট্রন থাকতে পারে, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে। তাই যত উপরের দিকে থাকবে তত হচ্ছে তার শক্তি বেশি হবে। ঠিক একই রকমভাবে আমরা যখন এটা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাটমের জন্য বলছি, যখন অনেকগুলো অ্যাটম নিয়ে একটা ক্লাস তৈরি করবে তখন আমরা এই নির্দিষ্ট শক্তি স্তরকে একটা লাইন দিয়ে না বুঝিয়ে একটা ব্যান্ড দিয়ে বোঝাবো। এর ব্যাখ্যাটা আর একটু মানে করতে পারতাম, কিন্তু সময় কম। হ্যাঁ, তো আমরা একটা ব্যান্ড থিওরি দিয়ে বোঝাবো যে আমরা কি দেখতে পাই, পাউলির অপবর্জন নীতিটাকেও কাজে লাগাবো। আমরা যদি দেখি যে দেখবো যে যেগুলো যোজ্যতা গঠন করছিল, একটু আগেই দেখলাম যে ইলেকট্রনগুলি যোজ্যতা তৈরি করছিল, ভ্যালেন্সি তৈরি করছিল, মানে বন্ডিং তৈরি করছিল, তাদেরকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। আর এরকম কতগুলো ব্যান্ড থাকে, হ্যাঁ, নির্দিষ্ট ওখানে যেমন অনুমোদিত লাইন আছে, অনুমোদিত শক্তি স্তর রয়েছে, এরকম কতগুলো ব্যান্ড, অনুমোদিত কতগুলো ব্যান্ড থাকছে। তো দেখা যায় যে ভ্যালেন্স ব্যান্ড যেটা, ভ্যালেন্স ব্যান্ড এর শক্তি কম হয়। কারণ কি, ভ্যালেন্স ব্যান্ডে কারা থাকে, ভ্যালেন্স ইলেকট্রনগুলি থাকে, অর্থাৎ যে ইলেকট্রনগুলি যোজ্যতা গঠন করে। পাউলি অপবর্জন নীতিতে এটা পরিষ্কার বলে দেওয়া হয় যে পাউলি নীতি অনুসারে পরিষ্কার বলে দেওয়া হয় যে ভ্যালেন্স ইলেকট্রনগুলি শক্তি কম, তারা নিচের শক্তি স্তরে থাকে, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ডে কম শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো থাকছে। আর এইটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। আচ্ছা, বাংলা নামগুলো বলি। এটা হচ্ছে যোজ্যতা পটি, এটাকে বলা হচ্ছে পরিবহন পটি। তা যদি কোনো ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন পরিবহনে সক্ষম হয়, তাদের শক্তিটা অনেক বেশি থাকে, তারা কন্ডাকশন ব্যান্ডে থাকে। দেখো আমরা যত উপরের দিকে যাচ্ছি তত কিন্তু শক্তি বাড়ছে। তার মানে বোঝা যাচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা ইলেকট্রনগুলো কম শক্তি সম্পন্ন, আর কন্ডাকশন ইলেকট্রনগুলো বেশি শক্তি সম্পন্ন। আর মাঝে যে গ্যাপটা রয়েছে না, এই গ্যাপটাকে আমরা বলি এনার্জি গ্যাপ, ইজি। এটাকে বলা হয় নিষিদ্ধ অঞ্চল, বা ফরবিডেন জোন। মানে এইটুকু জায়গায় কোনো রকম ইলেকট্রন থাকতে পারে না, ফরবিডেন জোন বা নিষিদ্ধ অঞ্চল। এখন সাধারণ অবস্থায় আমরা যদি একটু, এটা হচ্ছে তোমার ব্যান্ডের ছবিটা হয়। এখন কোথায় ইলেকট্রন আছে কোথায় নেই সেইটা আমরা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে এই ছবিটা আসে। তুমি যদি অর্ধপরিবাহীর জন্য নাও তাহলে একরকম হবে, পরিবাহীর জন্য একরকম হবে, এবং কুপরিবাহীর জন্য আরেক রকম হবে। কি হয়, আমি যদি এক এক করে দেখাই, আমরা ফার্স্টেই ছবিটাকে কাজে লাগিয়ে আমরা ফার্স্টে কুপরিবাহী পদার্থ, ইনসুলেটর, এই ক্ষেত্রে কিরকম হয়, এর কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে যে গ্যাপিংটা আছে, ইজিটা এতটাই বেশি
এবার স্বাভাবিকভাবে একটা পদার্থের মধ্যে তোমার যেটা ভ্যালেন্স ব্যান্ড রয়েছে, অর্থাৎ যোজ্যতা সৃষ্টিকারী ইলেকট্রনগুলো তো থাকবেই, স্বাভাবিকভাবে ভ্যালেন্স ব্যান্ড কিন্তু পূর্ণ থাকে। তা এখন কোনোভাবে যদি ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলোকে তুমি কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে পারো, তবে কিন্তু সেই পদার্থটা পরিবাহী নিয়ে আচরণ করবে। তো কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে ইজি এর মানটা, ই গ্যাপের মানটা এতটাই বেশি হয়, গ্রেটার অর ইকুয়াল টু 3 ইলেকট্রন ভোল্ট, যে কোনো রকম বাইরে থেকে শক্তির সরবরাহ করে এই ভ্যালেন্স ইলেকট্রনগুলিকে আমরা কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে পারি না। ফলে কুপরিবাহী কোনোভাবেই তড়িৎ পরিবহন করতে পারবে না। আচ্ছা, এবার পরিবাহীটা একটু দেখি। পরিবাহীর ক্ষেত্রে কি হয়? পরিবাহীর ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডের সাথে কন্ডাকশন ব্যান্ডের ওভারল্যাপ হয়ে যায়। একটু খেয়াল করে দেখো, এইটুকু টোটালটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আবার এইটুকু টোটালটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তার মানে এইটুকু জায়গা ওভারল্যাপ করে যাচ্ছে, অর্থাৎ কোনো এনার্জি গ্যাপই থাকে না। আর স্বাভাবিকভাবে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো সেটা কন্ডাকশন ব্যান্ডের মধ্যে পড়ে যাচ্ছে। ফলে এখানে আলাদা করে কোনো শক্তি সরবরাহ না করেই আমরা কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো পেয়ে যাচ্ছি। ফলে সুপরিবাহী পদার্থ যারা কন্ডাক্টর, হ্যাঁ সুপরিবাহী, তারা কিন্তু সহজেই ইলেকট্রন মানে সহজেই তড়িৎ পরিবহন করতে পারে। এই দুটোর সাহায্য নিয়ে আমরা যদি অর্ধপরিবাহী অর্থাৎ সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে ছবিটা আঁকি, তাহলে কি দাঁড়াবে? সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে যে ছবিটা দাঁড়াবে, এদের এনার্জি গ্যাপ থাকে, অবশ্যই এনার্জি গ্যাপ থাকে, এবং ভ্যালেন্স ব্যান্ডে অবভিয়াসলি ইলেকট্রন রয়েছে, ভিভি ফর ভ্যালেন্স ব্যান্ড আর সিবি ফর কন্ডাকশন ব্যান্ড। তো এখানে ইলেকট্রন আছে, কিন্তু এই এনার্জি গ্যাপের মানটা লেস অর ইকুয়াল টু 3 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 3 ইলেকট্রন ভোল্টের থেকে ছোট হয়। অর্থাৎ এনার্জি গ্যাপের মানটা এতটাই কম হয় যে আমরা বাইরে থেকে যদি শক্তি সরবরাহ করি, তাহলে এইখানকার ইলেকট্রন সেই শক্তি সংগ্রহ করে তার শক্তির স্তরটা বৃদ্ধি পাচ্ছে। আর শক্তি স্তর বৃদ্ধি পাওয়া মানে সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে। উচ্চ শক্তি স্তরে কি আছে? কন্ডাকশন ব্যান্ড। ফলে ইলেকট্রনগুলো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ একটা ইলেকট্রন এইখানে চলে এলো, আর একটা ইলেকট্রন যখনই এখানে চলে আসবে তখন এখানে একটা হোল তৈরি হবে। অর্থাৎ কন্ডাকশন ব্যান্ডে একটা হোল তৈরি হলো, আর ভ্যালেন্স ব্যান্ডে একটা হোল তৈরি হলো, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন তৈরি হলো। এই দু প্রকার মানে ইলেকট্রন এবং হোল, একটা জিনিস একটু বুঝে নাও, ইলেকট্রন যেমন তড়িৎ পরিবহন করতে পারে, হোলও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। অ্যাকচুয়ালি হোলটা কি? হোল হচ্ছে একদম ইলেকট্রনের সম আধান বিশিষ্ট একটা চার্জ পার্টিকেল বলতে পারো, যার আধানের প্রকৃতিটা হচ্ছে প্লাস হবে। অর্থাৎ একটা হোলের চার্জ হবে ইলেকট্রনের চার্জের সমান, কিন্তু প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনও হয়ে গেল, ভ্যালেন্স ব্যান্ডে হোলও হলো। তো এই হোল এবং ইলেকট্রন একসাথে তখন তড়িৎ পরিবহন করে, ফলে এইখানে কিন্তু একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। ফলে এখানে যে কারেন্টটা আমরা পাই শুধুমাত্র ইলেকট্রনের জন্য নয়। দেখো, আইটা হচ্ছে কারেন্ট, আই ই প্লাস আই এইচ, এইচ ফর হোল। মানে একটা সেমিকন্ডাক্টরে তড়িৎ পরিবাহী হিসেবে দুটো চার্জ পার্টিকেল কাজ করছে, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে হোল। এই হচ্ছে এদের ব্যান্ড থিওরি, যেটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখছি ই গ্যাপের মানটা এতটাই কম। আমি যদি একটু দেখিয়ে দিই, ই গ্যাপ ফর জার্মেনিয়াম, ই গ্যাপের মানটা হয় 0.67 ইলেকট্রন ভোল্ট ফর জার্মেনিয়াম। আচ্ছা, আমি একটু এদিকটা দিচ্ছি। ফর জার্মেনিয়াম ই গ্যাপের মানটা হচ্ছে 0.67 ইলেকট্রন ভোল্ট, অ্যান্ড ফর সিলিকন ই গ্যাপের মানটা হচ্ছে 1.11। মানে এই পরিমাণ শক্তি কিন্তু আমরা বাইরে থেকে সরবরাহ করে হচ্ছে অর্ধপরিবাহীটাকে পরিবাহীর ন্যায় আচরণ করাতে পারি। এই কারণেই কিন্তু অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন করে। এটা গেল ব্যান্ড থিওরি। ওকে, আচ্ছা, এবারে আমরা একটু আরেকটা জিনিস শিখে নেবো, সেটা হচ্ছে তাহলে একটা পরিবাহী তড়িৎ পরিবহন করতে পারছে আর বিশেষ অবস্থায় অর্ধপরিবাহীও তড়িৎ পরিবহন করতে পারছে, তাহলে কি এদের তড়িৎ পরিবহনের নেচারটা এক হবে? দেখো, একটু ভেবে দেখো। আমরা পরিবাহীর ক্ষেত্রে ভিআই লেখচিত্র যেটা পড়েছিলাম,
ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ যেটা ভি ভার্সেস আই, সেটা কি ছিল এরকম, মূল বিন্দুগামী সরলরেখা, একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। কেন? তার কারণটা হচ্ছে আচ্ছা, আমি অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচার যে রিলেশন সেটা দিয়ে যদি বোঝায়, একটা পরিবাহীর ক্ষেত্রে রেজিস্ট্যান্স কিন্তু টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। এটা হচ্ছে টেম্পারেচার বাড়ছে তো রেজিস্ট্যান্সও বাড়ছে। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে টি ফর টেম্পারেচার, আর ফর রেজিস্ট্যান্স। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি দেখা যায়? আমরা এটা পড়েছি ক্লাস 10-এ, আমরা দেখিয়েছিলাম যে পরিবাহীর উষ্ণতা বাড়লে রোধ বৃদ্ধি পায়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি তাই হবে? একটুখানি ভেবে দেখো, আমরা একটু আগে ব্যান্ড থিওরি যেটা পড়িয়েছি সেখানে দেখা যাচ্ছে যে পরিবাহীর উষ্ণতা যত বাড়ছে তত তার কন্ডাকশন ইলেকট্রন বেড়ে যাচ্ছে, হোল বেড়ে যাচ্ছে। তার মানে কি, তার পরিবহন ক্ষমতা বাড়ছে, আর পরিবহন ক্ষমতা বাড়া মানে রোধ কমে যাওয়া। তার মানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে কিন্তু রোধ কমে যায়। অর্থাৎ অর্ধপরিবাহী তড়িৎ মানে বিশেষ অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারলেও তার তড়িৎ পরিবহনের প্রকৃতিটা কিন্তু পরিবাহীর মতো হয় না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট এইবারে আমরা চলে যাব। দেখো, আমরা সিলিকন এবং জার্মেনিয়াম এরা যখন বিশুদ্ধ অবস্থায় থাকে তখন এরা তড়িৎ পরিবহন করে কিভাবে? যদি বাইরে থেকে আমরা কোনো শক্তি সরবরাহ করি। কিন্তু তড়িৎ পরিবহনের ক্ষমতাটা ভীষণই কম হয়। কীরকম হয় আমি যদি হিসেব করে দেখাই, সিলিকনের বিশুদ্ধ জার্মেনিয়ামের তড়িৎ পরিবহন কতটা করতে পারছে? 10⁻⁻6 অ্যাম্পিয়ার, তার মানে অর মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে। আর সিলিকনে তড়িৎ পরিবহন হয় 10⁻⁻9 অ্যাম্পিয়ারে। অর্থাৎ বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়াম এদের তড়িৎ পরিবহন ক্ষমতা কিন্তু খুবই কম। কারণ এদের তড়িৎ পরিবহন ক্ষমতাটা বৃদ্ধি করার একটা উপায় আছে। উপায়টা কি? এদেরকে ডোপিং করাতে হয়। ডোপিং মানে হচ্ছে যে এদের মধ্যে কিছু ইমপিওরিটি মানে কিছু অশুদ্ধ পদার্থ ঢুকিয়ে দিতে হয়, এবং সেটা খুব বেশি পরিমাণে নয়। মানে 10⁶ সংখ্যক সিলিকনের বা জার্মেনিয়ামের অ্যাটমের মধ্যে যদি মাত্র একটা কোনো বিশেষ ইমপিওর অ্যাটম ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে দেখা যায় পরিবহন ক্ষমতাটা অনেক গুণ বাড়িয়ে দেওয়া যায়। সেই কারণেই আমরা বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়ামকে ব্যবহার না করে আমরা কি করি, এগুলোকে অবিশুদ্ধ তোমার অর্ধপরিবাহীতে রূপান্তরিত করি। অবিশুদ্ধ অর্ধপরিবাহী আবার দুটো ভাগে ভাগ করা হয়। আমি জাস্ট স্ট্রাকচারটা একটু দেখিয়ে দেবো। অবিশুদ্ধ অর্ধপরিবাহী, আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। পি টাইপ মানে পজিটিভ টাইপ থেকে পি টাইপ কথাটা আসছে, পজিটিভ টাইপ কি করে করা যায়? কি কোনো টিজোজি যাদের ভ্যালেন্সি 3 এরকম কোনো অ্যাটমকে আমি যদি সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, এবং সেই রেশিওটা কত হবে সেটা একটু বলে দিই, 10⁶ 1। এবং এবার একটু ভেবে দেখো, ত্রিযোজি কোনো অ্যাটম সেটা কি হতে পারে? যেমন অ্যালুমিনিয়াম। একটা অ্যালুমিনিয়ামকে যদি আমি এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি, মানে ধরো এত সংখ্যক সিলিকনের সাথে যদি ধরো মাত্র একটা অ্যালুমিনিয়ামের অ্যাটম ঢুকিয়ে দিতে পারি, এর ভ্যালেন্স 3, মানে বাইরের পক্ষে 3টে ইলেকট্রন আছে, তাহলে এর ল্যাটিস স্ট্রাকচারটা কি হবে? একটু আগে যেটা দেখিয়েছিলাম সেই ল্যাটিস স্ট্রাকচারের দিকে দেখাও। ধরো তুমি এই সমস্ত জায়গায় সিলিকন রেখেছো, আর এখানে তুমি একটা অ্যালুমিনিয়াম রাখলে, সিলিকন 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 সিলিকন। এবার দেখো, এই সিলিকনের 4টে ইলেকট্রন আছে, 1 2, সিলিকন মানে হচ্ছে চতুর্থ যোজি। এই সিলিকনেরও 4টে আছে, আমি এই সিলিকনের 4টে আছে, সবগুলো দেখাবো না, যেগুলো আমার প্রয়োজন সেগুলো দেখাবো। এই সিলিকনের 4টে আছে, এদিকে আছে একটা,
কিন্তু যখন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আসবো, দেখা যাচ্ছে আমি অ্যালুমিনিয়ামের ইলেকট্রনগুলোকে গোল দিয়ে দেখাচ্ছি, এখানে একটা আছে, এখানে আছে, এখানে আছে। ফলে দেখো এইখানে একটা জোড়া তৈরি হলো, এখানে একটা জোড়া তৈরি হলো, এখানে একটা জোড়া তৈরি হলো, কিন্তু এইখানে একটা জায়গা আছে যে জায়গাটায় জোড়া তৈরি করার জন্য যে ইলেকট্রনটা দরকার ছিল সেটা নেই। ফলে এই জায়গাটায় তখন আমরা একটা শূন্যতা পাই, এইটাই তখন হোল হিসেবে কাজ করে। আর হোল যেহেতু, হোলকে আমরা পি দিয়ে লিখি কেন? পজিটিভ, একটু আগে বলেছিলাম আমরা ইলেকট্রন যেমন নেগেটিভ চার্জ বহন করে, হোল পজিটিভ চার্জ বহন করে। তাহলে যেহেতু এটা মানে এর মধ্যে আমরা হোল পাচ্ছি, এবার দেখো এখানে একটা অ্যালুমিনিয়ামের জন্য একটা হোল, এরকম আমরা যতগুলো ডোপিং করেছি ততগুলো হোল পাবো। যেহেতু আমরা হোল পজিটিভ, সেই জন্য এটাকে আমরা বলছি পি টাইপ। বোঝা গেল? তার মানে পি টাইপ হতে গেলে আমাকে কি করতে হবে না, একটা সিলিকন বা জার্মেনিয়ামের সাথে টিজোজি কোনো মৌল, যেমন অ্যালুমিনিয়ামকে আমরা এখানে চুজ করেছি। অ্যালুমিনিয়াম ঢুকিয়ে দিলে কি হচ্ছে যে যখন ভ্যালেন্সি তৈরি করছে তখন দেখা যাচ্ছে একটা শূন্যতা তৈরি হচ্ছে, যেটাই হোল হিসেবে কাজ করছে, অর্থাৎ এখানে হোল পাচ্ছি, সেই জন্য এটা পি টাইপ। এখানে কতগুলো বিষয় একটু মাথায় রাখতে হবে। কি কি বিষয়? প্রথম কথা হচ্ছে যে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে গেলে আমাকে টিজোজি কোনো মৌল দিয়ে ডোপিং করাতে হবে, যেমন অ্যালুমিনিয়াম। দ্বিতীয় কথা হচ্ছে এখানে মুখ্য আদান বাহক, খেয়াল করে দেখো এখানে মেইন যে চার্জ। আচ্ছা, আরেকটা এটা একটু বলে নিই 1 মিনিট, যে এখানে হোল তৈরি হয়েছে এর মানে কিন্তু এটা নয় যে শুধু হোল বা গর্ত যেগুলো তারাই শুধু তড়িৎ পরিবহন করবে, ব্যাপারটা কিন্তু সেটা নয়। এখানে ইলেকট্রনরাও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। যেহেতু এখানে হোলের সংখ্যাটা বেশি হবে, কারণ অটোমেটিক্যালি হোল সৃষ্টি হয়েছে, সেই জন্য এখানে মুখ্য আদান বাহক, অর্থাৎ হোলের সংখ্যাটা হবে বেশি। মুখ্য আদান বাহক এটা হচ্ছে হোল। আর ইলেকট্রনও কিন্তু আদান বাহকের ক্ষেত্রে সেটা গৌণ আদান বাহক, ইকুয়াল টু ইলেকট্রন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, এই পি টাইপ দেখে সবার মনে একটা প্রশ্ন জাগে, হয়তো এটা পজিটিভ, এটা পজিটিভলি চার্জ, তা কিন্তু নয়। এর কিন্তু কোনো চার্জ থাকবে না, এই কিন্তু সম্পূর্ণ নিউট্রাল। কেন? খেয়াল করে দেখো, তুমি যখন অ্যালুমিনিয়াম ঢোকাচ্ছ, অ্যালুমিনিয়ামে যতগুলো ইলেকট্রন আছে ততগুলোই তো প্রোটন আছে, সুতরাং অ্যালুমিনিয়াম নিজে নিস্তড়িত, আর সিলিকনটাও নিজেরা নিস্তড়িত ছিল, তো দুটো নিস্তড়িত পদার্থ মিশিয়ে দিলে কি করে চার্জ তৈরি হবে? তা কিন্তু নয়। কিন্তু কেন এটা পি টাইপ বলা হচ্ছে? যেহেতু এটাই মুখ্য আদানবাহক হোল এবং হোলটা পজিটিভলি চার্জড হয়, সেই জন্য এটাকে আমরা পি টাইপ বলছি। অন দ্য আদার হ্যান্ড এন টাইপ কী করে করবো? এই ক্ষেত্রে আমাকে এখানে যেমন কোনো টিজোজি মৌলকে করতে হলো পঞ্চযোজি, যাদের ভ্যালেন্সি 5, এরকম কোনো পদার্থ দিয়ে ডোপিং করতে হবে। অর্থাৎ সিলিকনের সাথে আমরা যেমন ফসফরাস হতে পারে 10⁶1 অনুপাতে, একই রেশিওটা 1 রেখে ফসফরাসকে ডোপিং করে দিতে পারি, যাদের ভ্যালেন্সি 5। ফসফরাসকে এর সাথে ঢুকিয়ে দেওয়া যেতে পারে। তাহলে এক্ষেত্রে ল্যাটিস গঠন দিয়ে বুঝিয়ে দিই, এক্ষেত্রে কি করে হবে? ঠিক একই রকমভাবে আমরা যদি ল্যাটিস গঠনটা একটু দেখি, দেখো সমস্ত জায়গায় সিলিকন রয়েছে, এই সমস্ত জায়গায় মাঝখানে শুধু একটা ফসফরাস ঢুকিয়ে দিয়েছি, আর এগুলো সব সিলিকন। আমি আমার যে কটা লাগবে সে কটা লিখছি, বাকিগুলোও লিখতে পারো। এবার দেখো তুমি এই সিলিকনের জন্য 4টে ইলেকট্রন, এই সিলিকনের জন্য 4টে ইলেকট্রন, এই সিলিকনের জন্য 4টে ইলেকট্রন, এরও 4টে ইলেকট্রন, এদেরও আছে, আমি সেগুলো দেখাচ্ছি না, আমার লাগবে না এখানে বোঝানোর জন্য। ফসফরাসের কিন্তু 5টা ইলেকট্রন, দেখো ভ্যালেন্সি 5, তাহলে একটা ইলেকট্রন এখানে গেল, একটা ইলেকট্রন এখানে গেল, একটা ইলেকট্রন এখানে গেল, একটা ইলেকট্রন আরেকটা কোথায় যাবে? সেটা পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রনের ন্যায় আচরণ করবে। দেখো ভ্যালেন্সি 4টে পূরণ করলো, তাও একটা অতিরিক্ত একটা ইলেকট্রন থেকে গেল, হ্যাঁ, সেইটা মুক্ত ইলেকট্রনের ন্যায় আচরণ করবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে এন টাইপ। হ্যাঁ, তাহলে এখানে মুখ্য আদান বাহক কারা? এখানে মুখ্য আদান বাহক এটা হলো ইলেকট্রন। তাহলে এখানেও কিন্তু হোল থাকবে, তারা হচ্ছে গৌণ। তাহলে একটা খেয়াল করে দেখেছো যে আমরা যখন একটা ইমপিওর সেমিকন্ডাক্টর নিই, ইমপিওর সেমিকন্ডাক্টরে দুরকম চার্জ বহন করার পার্টিকেল থাকতে পারে, ইলেকট্রন এবং হোল। পি টাইপের ক্ষেত্রে মুখ্য হচ্ছে হোল, এন টাইপের ক্ষেত্রে মুখ্য হচ্ছে ইলেকট্রন। ওকে, এই হচ্ছে তোমার
দুরকম। এখানেও সে একই কথা আছে, এখানেও তোমার এটা ওভারঅল এন টাইপ কিন্তু নিজে চার্জ থাকে না এন টাইপ, এই কারণে যেহেতু মুখ্য আদান বাহক এখানে হচ্ছে তোমার কি বলে ইলেকট্রন। ওকে, আচ্ছা আরেকটা জিনিস একটুখানি এখানে আলোচনা করার বিষয় আছে, যে তাহলে আমি যদি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে বুঝি, ওখানে তাহলে পি টাইপ বা এন টাইপের ক্ষেত্রে ব্যান্ড ডায়াগ্রামটা কি হয়? পি টাইপের ক্ষেত্রে দেখো কি হয়, আমরা যেরকম এখানে কন্ডাকশন ব্যান্ড নিয়েছি আর এখানে ভ্যালেন্স ব্যান্ড নিয়েছি, ভ্যালেন্স ব্যান্ড সবসময় পূর্ণ থাকে ইলেকট্রন দ্বারা। পি টাইপের ক্ষেত্রে কি হয় জানো তো, একটা স্তর তৈরি হয় যে স্তরে হোলগুলো ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি চলে আসে। যে আমরা দেখেছি কতগুলো হোল তৈরি হয়েছে, হোলগুলো ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি চলে আসে, এই স্তরটা একটা নাম আছে ফার্মি স্তর। ফলে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ড অবধি যেতে হয় না, ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো জাস্ট এখানটা এই অবধি যদি যেতে পারে তাহলেই তারা তড়িৎ পরিবহনে সক্ষম হয়। অর্থাৎ মাত্র এইটুকুনি শক্তি যদি দেওয়া যেতে পারে পি টাইপে, তাহলেই তারা তড়িৎ পরিবহনে সক্ষম হয়, এই জন্য এরা সহজেই তড়িৎ পরিবহন করতে পারে। সিমিলারলি এন টাইপের ক্ষেত্রে কি হয়, ছবিটা আমি যদি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে বুঝি, একটু তোমরা বইয়ের সাহায্য নেবে, অনেক কথা ওখানে বলা আছে, আমরা যতটুকু বোঝানো যাচ্ছে বোঝাচ্ছি। এখানে যে অতিরিক্ত ইলেকট্রনগুলো তৈরি হয়েছিল সেই স্তরটা এখানে চলে আসে। হ্যাঁ, ভ্যালেন্স আর কন্ডাকশন ব্যান্ড তো রয়েছে, তার সঙ্গে অতিরিক্ত যে ইলেকট্রনগুলো যেটা ফসফরাস দেওয়ার ফলে হয়েছে, তারা এই স্তরে চলে আসে। ফলে এইখানকার ইলেকট্রন খুব সহজেই মাত্র এইটুকুন এনার্জি, যেখানে যদি আমি ইম্পিওর না করতাম এতটা আমার এনার্জি গ্যাপ থাকতো, সেখানে মাত্র এইটুকু শক্তি দিলেই এইখানকার ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে, ফলে তারা তড়িৎ পরিবহন করতে পারছে। ওকে, আচ্ছা আজকে আমার এইটুকুই পড়ানো থাকলো। নেক্সট দিন আমরা এই দিয়ে পিএন ডায়োড বলে একটা পিএন যন্ত্র তৈরি করা হয় এবং ট্রানজিস্টার তৈরি করা হয় চেষ্টা করবো সেই ভিডিওটা আপলোড করা। ওকে, ভালো করে পড়বে।